আজকে তোমাদের যে বিষয়টা আমি পাঠ দেব সেটা আমি দেখি কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা। তো কবিতা পাঠের প্রাক্কালে চলো একবার শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে একটু আমরা জেনে নিই। প্রথমেই তোমাদের বলি, শক্তি চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক স্মরণীয় নাম। জীবনানন্দ দাশ ও তার পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের একজন বিদগ্ধ কবি শক্তি চট্টোপাধ্যায়। তিনি আজীবন কবিতা নিয়েই নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন। তবে তার ব্যক্তিজীবনও ছিল ভীষণ বর্ণময়, আর এই কারণে সাহিত্যের অঙ্গনে তাকে নিয়ে কম চর্চা হয়নি। তার কবিতার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য, তিনি তার কবিতার মধ্যে নিজের জীবনকে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি যতটা দেখতেন এই সমাজকে, তার চেয়ে অনেক বেশি ফুটিয়ে তুলতে পারতেন তার কবিতায়। দক্ষিণ চব্বিশ পরগনার বহরুতে 1933 খ্রিস্টাব্দে 25শে নভেম্বর কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম। তার বাবা বামানাথ চট্টোপাধ্যায় এবং মা কমলা দেবী। অল্প বয়সে বাবা মারা যাওয়ায় শক্তি চট্টোপাধ্যায়ের শৈশব ও কৈশোর কেটেছিল বাগবাজারের মামার বাড়িতে। তিনি 1948 খ্রিস্টাব্দে কলকাতার কাশিমবাজার পলিটেকনিক স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন এবং 1951 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করে কিছুদিন মির্জাপুর সিটি কলেজে পড়াশোনা করেন। তারপর প্রেসিডেন্সি কলেজে তিনি নিয়মিত পড়াশোনা করেন। প্রাথমিকভাবে তিনি ইংরাজি সাহিত্যে অনার্স নিয়ে ভর্তি হলেও পরবর্তীতে বাংলা সাহিত্যে তিনি ফিরে আসেন এবং সেই সময় ও তার কিছুটা পরবর্তী সময়ে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন, যদিও পরবর্তীতে কমিউনিস্ট পার্টি তিনি ছেড়ে দিয়েছিলেন। তার প্রথম প্রকাশিত কবিতা জম, সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস পত্রিকায় প্রকাশিত হয়েছিল রূপচাঁদ পক্ষী ছদ্মনাম নিয়ে। এই পত্রিকার সূত্র ধরেই সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ এবং পরবর্তীতে এই যোগাযোগ নিবিড় বন্ধুত্বে পরিণত হয়। আর এখান থেকেই তার সাহিত্য চর্চার যে সূত্রপাত হয় তা ক্রমে এক বৃহৎ মহীরুহে পরিণত হয়। তিনি অনেক কাব্যগ্রন্থ রচনা করেন, প্রায় 40টিরও বেশি। তার প্রথম যে কাব্যগ্রন্থ তার নাম হে প্রেম হে নৈশব্দ। পরবর্তীতে তিনি আরও কাব্যগ্রন্থ রচনা করেন। সেগুলো হলো ধর্মে আছো জিরাফে আছো, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, অঙ্গুরিতর হিরণ্য জল, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, ঈশ্বর থাকেন জলে, তারপরে হেমন্ত যেখানে থাকে, পাহাড়ের কাঁথা মাটির বাড়ি, প্রভু নষ্ট হয়ে যায়, সুখে আছি, ঈশ্বর থাকেন জলে, জ্বলন্ত রুমাল, ছিন্ন বিচ্ছিন্ন, সুন্দর এখানে নয়, আমি ছিঁড়ে ফেলি ছন্দতন্তু জাল, এই আমি যে পাথরে, কবিতার তুলো ওরে, পাতাল থেকে ডাকছি, উড়ন্ত সিংহাসন, ভালোবেসে ধুলোয় নেমেছি প্রভৃতি কাব্যগ্রন্থ। তিনি 1983 খ্রিস্টাব্দে যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তো এই হলো তোমাদের শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু আলোচনা। তার দুটি ছদ্মনাম আছে, যার যেটি একটা রূপচাঁদ পক্ষী, অপরটি স্ফুলিঙ্গ সমাদ্দার।
তো এই হলো শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে তোমাদের আলোচনা। এবার আমি তোমাদের শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনার পরে আসবো আমি দেখি কবিতায়। তো প্রথমেই বলি, আমি দেখি কবিতাটি কবির সমাজ ভাবনা এবং পরিবেশকে কেন্দ্র করে নিয়ে লেখা একটি কবিতা। কবিতাটি তিনটে পংক্তি বা কবিতাটি তিনটি স্তবকে সমাপ্ত এবং প্রত্যেকটি স্তবকে 5টি করে কোনো, আর শেষ স্তবকে 6টি করে পংক্তি রয়েছে। প্রথম দুটিতে 5টি এবং পরবর্তীতে 6টি পংক্তি রয়েছে। তো চলো দেখি আমি দেখি কবিতাটা। প্রথমেই বলি, আমি দেখি কবিতার মধ্যে দিয়ে কি প্রকাশিত হয়েছে। আমি দেখি কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে কবির বাসনা, কবির ইচ্ছা, কবির সবুজ দেখার মনোভাব। কবিতার প্রথমেই কবি বলেছেন, গাছগুলো তুলে আনো বাগানে বসাও। গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। তাহলে বুঝতে পারছো, এখানে গাছকে নিয়ে লেখা একটি কবিতা বা সমস্ত সবুজকে নিয়ে লেখা একটা কবিতা আমি দেখি। কবি গাছের মধ্যে দিয়ে জীবনের সমস্ত সজীবতাকে প্রাপ্ত করতে চান। তাই তো কবি বলেছেন যে গাছগুলো বিভিন্ন অরণ্যে রয়েছে, সেখান থেকে সেগুলোকে তুলে নিয়ে আসো, বাগানে বসাও, সবুজায়ন করো। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের যে সবুজ, সে সবুজ আমাদের শরীরের অত্যন্ত প্রয়োজন। আমাদের শারীরিক সুস্থতার কারণে সেই সবুজ অত্যন্ত প্রয়োজন, আমাদের সুস্থতার কারণে সেই সবুজ অত্যন্ত প্রয়োজন। তাই কবি বলেছেন যে গাছ দেখে যাব আমার কাজ। আমি শুধু গাছ দেখে যেতে চাই, আমি দেখতে চাই যে একবিংশ শতকের কলকাতা, নগর কলকাতা সবুজায়নে ভরে উঠেছে। সভ্যতার সেই আদি লগ্ন থেকে সেই আদি প্রাণের প্রতিভূ যে গাছ, সেই গাছ ক্রমাগত ছেদন করতে করতে আজ নগর কলকাতা মরুভূমির ন্যায়। এই কলকাতাকে আবার প্রাকৃতিক পরিবেশে ভরপুর করে তুলতে হলে, আবার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর করে তুলতে হলে সবুজকে নিয়ে আসতে হবে। তাই কবি বলেছেন, গাছগুলো তুলে আনো বাগানে বসাও। আমি দেখি গাছ, আমার দরকার শুধু গাছ দেখা। গাছ দেখলে কি হতে পারে না, গাছ দেখলে হতে পারে শরীরের সুস্থতা আবার ফিরে আসতে পারে। তাহলে বুঝতে পারছো কি বলতে চাইছে প্রথম স্তবকেই আসছে গাছের প্রসঙ্গ এবং সবুজের প্রসঙ্গ। এরও পরবর্তী স্তবকে আমরা যাব, যেখানে কবি বলছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। প্রথম লাইনেই আমাদের কাছে এটা স্পষ্ট যে অতীতে কবি বহুবার অরণ্যে দিন যাপন করেছেন, আর তার স্মৃতিচারণা কবিকে বেদনা দিয়েছে। বর্তমান নগর কলকাতার চারিপাশ যে দূষণে পরিপূর্ণ হয়ে উঠেছে, তা থেকেই কবির মনে হয়েছে গাছ লাগানোর কথা। কবির মনে হয়েছে বহুদিন জঙ্গলে কাটেনি দিন। একটা সময় ছিল যখন কবি অরণ্যে যেতে পারতেন। তারপরের লাইনেই বলেছেন, বহুদিন জঙ্গলে যায়নি। আবার তার পরের লাইনেই আরো হতাশা ব্যক্ত হয়েছে, যখন কবি বলেছেন, বহুদিন শহরেই আছি। বর্তমান জীবনের দাবি এতটাই প্রখর, যে অবসর মেলাটাই তো ভার। আর অবসর মেলা যখন ভার, সেই প্রতিদিনের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় কবি আর জঙ্গলে যেতে পারেননি। আর তাই জঙ্গলে যাওয়ার জন্য কবি মন
জঙ্গলে যাওয়ার জন্য কবি মন ব্যাকুল হয়ে রয়েছে, আর শহরের থাকার বেদনা কবির রন্ধে রন্ধে অনুভব করেছেন। তার মানে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে বহুদিন জঙ্গলে কাটেনি দিন, এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন যে পূর্বে অতীতে কবি অনেক জঙ্গলে ঘুরেছেন এবং তার পরিবেশকে উপভোগ করেছেন, আর বর্তমান দিনের ব্যস্ততা, নাগরিক জীবনের ব্যস্ততা, তার কর্মজীবনের ব্যস্ততায় তিনি সেই সুখের দিনগুলোকে স্মৃতিচারণা করেছেন। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। শহরের অসুখ কি বলতো? শহরের অসুখ হচ্ছে যান্ত্রিকতা। বর্তমান দিনের নাগরিকতা ক্রমাগতই ধ্বংস করেছে সবুজকে। ধ্বংস করতে করতে সেই ইট বালি পাথর সব কিছু নিয়ে নগর কলকাতা, সেই শহরের রানী কলকাতা আর যান্ত্রিকতায় পরিপূর্ণ। তাই শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। সমস্ত সবুজকে ধ্বংস করে দেয় কে? না যান্ত্রিকতা। যত দিন যাচ্ছে গ্রাম শহরে পরিণত হচ্ছে, শহর আরো শহরে। যে শহরের প্রাণ ছিল একসময় সবুজ গাছ, সমস্ত জায়গা থেকে সেই গাছ আজকে নিঃশেষ করে ফেলা হচ্ছে। সমস্ত জায়গা থেকে সেই গাছগুলোকে ছেদন করা হচ্ছে শহরকে আরো শহরে রূপান্তরিত করার জন্য। তাই কি হচ্ছে না, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। সবুজ খায় মানে সবুজকে ধ্বংস করে দেয়। আজকের যে গাছ, আজকের যে উদ্ভিদ, তা কি হয়েছে তা কালকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ কালকে সেখানে আবার কোনো এক অট্টালিকা স্থাপিত হচ্ছে। তাই বলছে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো। তাই বলি বলতে কবি কি বোঝাতে চাইছেন? তাই বলি বলতে কবি বোঝাতে চাইছেন এটাই যে নগর জীবনের এই যান্ত্রিকতা আমাদেরকে ক্লান্ত করে তুলেছে, আমাদেরকে বিষণ্ণ করে তুলেছে। আর এই যান্ত্রিকতা, এই ক্লান্তি, এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে গাছ লাগাতে হবে। প্রাকৃতিক পরিবেশে তোমার চারপাশকে ভরিয়ে তুলতে হবে এই নগর কলকাতাকে। তাই কবি বলছেন, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। যে বাগান এখনো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেই বাগানে গাছগুলো তুলে আনো। অরণ্যের বিভিন্ন প্রান্তর থেকে গাছগুলো তুলে নিয়ে এসে এই নগর কলকাতাকে সবুজায়নে আবার ঢেকে দাও। চোখ তো সবুজ চাই, চোখ সবুজ চাই মানে আমাদের চোখ সর্বদাই সবুজকে দেখতে চায়। চোখের জন্য সবুজ অত্যন্ত প্রয়োজন। দেহ চাই সবুজ বাগান, আর আমাদের শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন সবুজের সমারোহ। তাই কবি বলেছেন, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। গাছকে নিয়ে এসো, বাগানে বসাও, আমি দু চোখ ভরে দেখি। এই তো কবিতার সম্পূর্ণ ব্যাখ্যা। তবে আমার মনে হয়েছে এই কবিতার মধ্যে রয়েছে আরো একটা অন্তর্নিহিত অর্থ। কেমন? কারণ 20 শতকের কলকাতার মূল্যবোধ, কলকাতার মানুষের, নাগরিকদের মূল্যবোধ অবক্ষয়িত, চেতনা অপসারিত, তাদের বিবেকবোধ ক্রমাগতই লুপ্ত হয়ে গেছে। কবির মনে হয়েছে এই মানুষগুলো যেন সজীবতা হারিয়ে ফেলেছে। অন্তরের সজীবতা মানে সবুজ। সেই সজীবতাকে ফিরিয়ে আনার জন্য কিসের প্রয়োজন? না সবুজের প্রয়োজন। 20 শতকের কলকাতা মানুষের মূল্যবোধ, 20 শতকের মানুষের নীতি, এগুলো সব কিছু হারিয়ে যাচ্ছে। তাই কবির মনে হয়েছে গাছ লাগাও।
কারণ গাছের যে সবুজ আমরা দেখতে পাবো তা আমাদের মনের মধ্যেও এসে প্রবেশ করবে, আমাদের মনটাও সজীব হয়ে উঠবে। কবিতায় বর্ণিত যে কথা, সেখানে যেমন দুটো বিষয়কে দেখানো হয়েছে, চোখ আর দেহ। আমি এখন বলছি মনের কথা, মনের কথা। আসলে মনকে সবুজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? মনের সজীবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তো কবি বললেন গাছ লাগাও, গাছ লাগাও। আমি দেখি গাছ, সেখান থেকে যে সবুজটা আমি পাবো, সেই সবুজ আমার মনকেও, আমার আত্মাকেও সজীবতা দান করবে। 20 শতকের শেষ লগ্নে এসে যখন কবি উপস্থিত, তখন প্রত্যেকটা মানুষে মানুষে বিভেদকে কবি প্রত্যক্ষ করেছিলেন। আর এই প্রত্যক্ষতার কারণেই কবি কি করেছেন? কবি বলেছেন গাছ লাগাও। যেমন আমাদের সুস্থ করবে শারীরিকভাবে, তেমন মানসিকভাবে সুস্থ করবে। কারণ আমরা জানি এই সজীবতা গাছ যেমন আমাদেরকে সঞ্চালিত করবে, তেমন আমরাও এক মানুষ হতে আর এক মানুষকে সঞ্চালিত করে দিতে পারবো। তাই এই দুটো বিষয়কে প্রত্যক্ষ করে একদিকে যেমন কবি দেহ, একদিকে যেমন কবি চোখকে সবুজ দান করতে চেয়েছেন, পাশাপাশি কবি দান করতে চেয়েছেন মনকেও সজীবতা। এই সজীবতা দান করতে চাওয়ার কারণেই কবি কি করলেন? কবি বললেন গাছ লাগাও, গাছ লাগাও, আমি দেখি। বুঝতে পারছো কি বললাম কবিতাটা? তাহলে কবিতায় দুটো বিষয়কে আমরা তুলে ধরলাম, একটা অন্তর্নিহিত অর্থ আর একটা আপাত অর্থ। তো অন্তর্নিহিত অর্থটা কি? অন্তর্নিহিত অর্থটা হচ্ছে গাছের মধ্যে দিয়ে যে সজীবতা আমরা প্রাপ্ত করি, যে সবুজকে আমরা দেখতে পাই, সেই সবুজ যেন আমাদের মনের মধ্যেও সঞ্চারিত হয়। আমরা যেন মনের দিক থেকেও শুষ্ক কাঠিন্যতা সমস্ত কিছুকে ত্যাগ করে সবুজ হয়ে উঠুক আমাদের প্রাণটা। যে সজীবতা আমরা একজন থেকে আর একজনের মধ্যে সঞ্চারিত করে দিতে পারবো, তাই না? তাই কবি কি বলছেন? গাছ নিয়ে আসো, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। আজকে তোমাদের আমি দেখি কবিতাটার একটা পাঠ দিলাম। এর পরবর্তীতে আবার অন্য একটি কবিতা নিয়ে আমি তোমাদের সামনে আসব বা তোমাদেরকে জানাবো। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানিও বা আমাকে ইনবক্স করো। কেমন? আশা করি তোমরা বুঝতে পারবে। তারপর যদি কোনো সমস্যা থাকে